আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল জর্ডান। আলহামদুলিল্লাহ, এক এক করে মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠিন এবং সাহসী সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতা এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল জর্ডানের সরকার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, প্রতিরক্ষা শক্তির মাত্র 5%ই ব্যবহার করেছিল ইরান। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান মাত্র তাদের প্রতিরক্ষা শক্তির 5% এর কম ব্যবহার করেছিল। 5%-এর কম ব্যবহার করেই ইহুদিবাদী ইসরায়েলকে ইরান গুড়িয়ে দিয়েছে। তারা যদি তাদের পূর্ণ শক্তি দিয়ে হামলা চালায়, তাহলে ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চোবানি খাইতে বেশি সময় লাগবে না। এদিকে ইরানের এভিন কারাগারে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত 71। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় 71 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। আজ মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেছেন, এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছে 71 জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ বন্দীরা, বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরা। জানাবো, ইরানে ফের ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের। ইরানে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক। তুর্কি বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স ঘোষণা করেছে, তারা পুনরায় 30 জুন থেকে ইরানে ফ্লাইট চালু করবে। নিরাপত্তাজনিত কারণে চলতি মাসের শুরুতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল তুরস্ক। এবং সর্বশেষ জানাবো, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এখন থেকে 8 আগস্টের পরিবর্তে 5 আগস্ট অভ্যুত্থান দিবস পালিত হবে, সেটি ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে 8 তারিখে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। নেটিজেনরা বিষয়টিকে নিয়ে বারবার কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদেরকে ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। এবারে বিস্তারিত। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল জর্ডান। যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন FIBA কে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান আজ 2025 সালের অনূর্ধ্ব-19 বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোনো দল মাঠে নামাবে না। যদি এটি করা হয়, তবে ইসরায়েলের সংস্কীয়ভাবে জর্ডানের বিরুদ্ধে 20-0 টেকনিক্যাল জয় পাবে। গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে 107-77 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে। ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফিশম্যান বলেছেন, বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জর্ডান দলের সিদ্ধান্তে আমি দুঃখিত। আমি আশা করছি জর্ডানরা খেলতে আসবে। আমি আশা করছি জর্ডানের যারা আছে তারা এই খেলাটি উপভোগ করবে এবং তারা খেলাটি খেলতে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এ অবস্থায় শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে জর্ডান খেলবে না এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করা হচ্ছে জর্ডান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে খেলায় যাবে না।
ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে ইরানের শক্তির মাত্র 5%ই ব্যবহার করেছে। বাকি 95% শক্তি ইরান ব্যবহারই করেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%রও কম ব্যবহার করেছে। আরজিসি সমন্বয়ক বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির 5%রও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, এবং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলো মাত্র 5% শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল, মাত্র বাকি 95%ই তারা এখনও সক্রিয় করেনি। নাকদি বলেন, এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায় আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে, তা এখনও মঞ্চে ওঠেনি। ইসরায়েলি দখলদার বাহিনী 13 জন ইরানে আকস্মিক একতরফা হামলা শুরু করে। জবাবে ইরান পাল্টা ব্যাপক হারে ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। তারা কোনো উপায়ন্ত না পেয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর তারা তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানায়। অবশেষে ট্রাম্প কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি করাতে রাজি করায় ইরানকে। এরপরই শুরু হয় যুদ্ধবিরতি। ইরানের এভিন কারাগারে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় নিহত 71। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় 71 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। আজ মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেছেন, এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছে 71 জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ বাসিন্দারা, বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরা। ইসরায়েল ইরানের সঙ্গে বিমান যুদ্ধের শেষে 23 জুন এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবথেকে কুখ্যাত রাজনৈতিক বন্দিকেন্দ্র হিসেবে পরিচিত। পর্যবেক্ষকরা বলছেন, সামরিক ও পরমাণু স্থাপনার বাইরে ইরানের শাসন ব্যবস্থার প্রতীকে হামলা চালিয়েছে ইসরায়েল, তাদের লক্ষ্য সম্প্রসারণের বার্তা দিয়েছে। জাহাঙ্গীরের আগে বলেছিলেন, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিচার বিভাগ জানিয়েছে, বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্য কারাগারগুলোতে স্থানান্তর করা হয়েছে। এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে রয়েছে 2 জন ফরাসি নাগরিক, সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা 3 বছর ধরে আটক রয়েছে। হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বোরোয়েক্স সাবেক টুইটারে লিখেছেন, তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলা ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল ঘোষণা। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং বুদ্ধিজীবীদের অনেকেই এই প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সর্বস্তরের এমন জোরালো আপত্তির মুখে অবশেষে সরকার সেই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করেছে। এখন থেকে 8 আগস্টে কোনো দিবস পালিত হচ্ছে না, বরং 5 আগস্টে পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্টের পরিবর্তে 5 আগস্টেই নতুন অভ্যুত্থান দিবস পালনের ঘোষণা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সমস্যা সামনে আসার পর এক এক করে তিনি বিভিন্ন সমস্যাগুলো মোকাবেলার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দেশজুড়ে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছু ঠিক করে ফেলেছেন। তাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হবে, কারণ তার মতো একজন দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশে আছে বলে বাংলাদেশে এখনো কোনো সমস্যার মুখেই পড়তে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এক এক করে বিভিন্ন সমস্যা আসতেই থাকে, কিন্তু সমস্ত সমস্যাগুলি তিনি অত্যন্ত সফলভাবে সেগুলো ঠিক করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসেন। তবে তার ডান ও বামে যেসব তেলবাজরা আছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সময় বিপথে পরিচালিত করতে চায়। তাই শিক্ষার্থীরাও অনেক সময় সরকারের
সমালোচনা করতে বাধ্য হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশের যে দিবসটি ঘোষণা করেছিলেন, অবশেষে সমালোচনার মুখে তিনি দিবসটি বাতিল করতে বাধ্য হয়েছেন। কারণ দিবসটি কোনোভাবেই ৮ তারিখ হতে পারে না। কারণ ওই দিন শেখ হাসিনা পালিয়ে যায়নি, বরঞ্চ ৫ তারিখে সবকিছু ঘটেছিল। দিবস ঘোষণা হলে ৫ তারিখেই হওয়া উচিত। তাই অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টিকে সামনে রেখেই ৫ তারিখে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।